আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি একদিকে কোটা, অন্যদিকে পেনশন। আর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও অনলাইনে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন। আলোচনা বা পরিচয় পর্বটা শুরু করতে চাই স্টুডিও থেকে। আমার ডান পাশে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজওয়ানুল হক রাজা। রাজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় অনলাইনে যোগ করে নিতে চাই আন্দোলন কর্মী, বৈষম্য বিরোধী সেখানকার মোহাম্মদ নাহিদ ইসলাম। মোহাম্মদ নাহিদ ইসলাম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বৈষম্য বিরোধী আন্দোলন কর্মী, আপনারা কোটা নিয়ে আলোচনা করছেন বা আন্দোলন করছেন বা এখন আন্দোলনের মাঠে আছেন। আমি কেন বলছি আমরা এই আলোচনার বিষয়বস্তু আজকে একদিকে কোটা, অন্যদিকে পেনশন, কারণ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি শিক্ষক বলেন বা ছাত্ররাই বলেন সবাই এখন আন্দোলনের মাঠে। শিক্ষকরা আছেন পেনশন স্কিম নিয়ে, স্টুডেন্টরা আবারও নেমেছেন কোটা নিয়ে। আমি বরং কোটা প্রসঙ্গটা নিয়ে আলোচনাটা শুরু করি, যেহেতু যারা আন্দোলন কর্মী যারা আছেন মাঠে আছেন তাদের কাছ থেকে শুনি, তারপরেই আলোচনার টেবিলে নিয়ে আসি। মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি যদি আমাকে একটু পরিষ্কার করে বলবেন যে আসলে কোটা নিয়ে আসলে হচ্ছেটা কি, সমাধান আসছে না কেন? আর আপনাদের কি এখনো আপনাকে সেই আগের মতোই সব আদালতে গিয়ে এটা ফয়সলা করবেন, নাকি আসলে আন্দোলনের মাঠে আবারও রাজপথে থেকেই এই বিষয়ে ফয়সলা চাইছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে থাকবেন যে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই ২০১৮ সালে প্রশাসন থেকে একটি পরিপত্র জারি করা হয়েছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে এবং মেধাভিত্তিক নিয়োগকে প্রাধান্য দিয়ে। হাইকোর্ট গত মাসে সেই রায়টিকে অবৈধ ঘোষণা করেছে এবং তার প্রেক্ষিতে আমাদের এই আন্দোলন আবার নতুন করে শুরু হয়েছে। আমাদেরও আসলে এটা প্রশ্ন যে কোটা ইস্যু নিয়ে কেন আসলে আমাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে। ২০১৮ সালে যেখানে আমরা সর্বত্র এই আন্দোলনের পক্ষে জনমত তৈরি করলাম এবং আজকে হাইকোর্ট হঠাৎ করে সেই রায়টা বাতিল করে দিল এবং আমাদের আবারও আন্দোলন নামতে হচ্ছে। তো আমরা হাইকোর্ট এবং সরকার দুটো পক্ষের কাছে আসলে আমাদের আবেদনটা জানাচ্ছি যাতে আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলো যাতে তারা বিবেচনা করে। আর আমরা যেহেতু একবার আন্দোলনে নেমেছিলাম এবং এখন আমরা আসলে আমাদের আন্দোলনের জায়গা থেকে আমাদের দাবিগুলা আমরা জাতির সামনে উত্থাপন করছি এবং এটার পক্ষে মানুষকে সচেতন করছি। তো আশা করি যে সরকার এবং হাইকোর্ট আসলে আমাদের দাবিগুলোকে আমলে নেবে। মোহাম্মদ নাহিদ ইসলাম, আর একটু যদি স্পষ্ট করেন যে ধরেন একটা তো এর আগে যেটা হয়েছে ২০১৮ সালে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে হয়েছে, এখন যেটা আসলো সেটা হচ্ছে আদালতের ফয়সালা, উচ্চ আদালতের একটি কোর্ট এইটা হচ্ছে রায়টা দিল একটা রুলের ইস্যু বিপরীতে। এখন আপনাদের তো আসলে আইনি লড়াইটাই বাকি আছে। আইনি লড়াইয়ে যাবেন নাকি একসঙ্গে দুটি চালিয়ে যাবেন আপনারা? দেখুন, আমরা আসলে রাজপথে যে আন্দোলনটা গড়ে তুলেছি আমরা সেই জায়গা থেকে রায়টার প্রতিবাদ জানিয়েছি। সেই রায়টা যেদিন থেকে হয় এবং আগামী ৪ জুলাই হচ্ছে এটা শুনানি আছে, আমরা ৪ জুলাই পর্যন্ত আন্দোলন আমাদের জারি রাখবো এবং আমরা ৪ জুলাই রায়ের অপেক্ষায় থাকবো। আমরা আশা করবো যে রায়টা আমাদের পক্ষে আসবে এবং আমরা ঈদের আগে মাননীয় অ্যাটর্নি জেনারেল বরাবরও আমাদের দাবিগুলো আমরা তার কাছে দিয়ে এসেছি এবং ঈদের আগে আমাদের দাবি ছিল যে রায়টা যাতে অ্যাটলিস্ট স্টে করানো হয় আপিল চলাকালীন সময়ে, তো সেটাও করানো হয় নাই। তো আমরা আসলে আমাদের যে আন্দোলন মাঠ সেই জায়গাতেই আমরা বেশি মনোযোগী হচ্ছি। জি নাহিদ ইসলাম, আর একটা জিনিস বলবেন নিশ্চয়ই যে ধরেন আপনারা যখন কোটা নিয়ে আন্দোলনের মাঠে আছেন ঠিক একই সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারা তাদের পেনশন স্কিমের বিষয় নিয়ে তারাও এক ধরনের আন্দোলন করছেন। একদম বিশ্ববিদ্যালয়কে প্রায় বলাই চলে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। এই বিষয়টা আপনার মন্তব্য জানতে চাইছি। যখন কোটার বিষয় আসছে তখন কি আপনারা আসলে শিক্ষকদের কাছ থেকে তারা তাদের পেনশন নিয়ে যতটা সরব, কোটার ব্যাপারে কি তারা ততটা সরব হচ্ছেন? আপনারা কি দেখছেন আপনাদের আন্দোলনের মাঠ থেকে? আমরা যে শিক্ষকদের যে চলমান আন্দোলন
শিক্ষকরা নিজেরাই একটা আন্দোলনে আসলে ব্যস্ত এই মুহূর্তে। তারপরে আমরা শিক্ষকদের কাছে গিয়েছি এবং তাদের কাছে আমরা আহ্বান করেছি যে আমাদের এই আন্দোলনে যাতে তারা সংহতি প্রকাশ করে, এবং শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনেও আমরা একাত্মতা পোষণ করেছি। এবং আপনি জেনে থাকবেন যে 2018 সালে যখন আন্দোলনটা গড়ে উঠেছিল, আমাদের তখন কিন্তু শিক্ষক সমিতি এবং আমাদের মাননীয় ভিসি প্রক্টর তারা সকলেই কিন্তু এই আন্দোলনে একটা পর্যায়ে এসে সংহতি জানিয়েছিল। তা আমরা আশা করব শিক্ষকরা এবারও আমাদের আন্দোলনে সংহতি জানাবেন। তবে তারা একটা আন্দোলনে ব্যস্ত থাকার কারণে হয়তো সরাসরি আমাদের সাথে এসে আন্দোলনে যোগদান করতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের শিক্ষকরা আমাদের বারবার বলছেন যে এটা আসলে পেনশন স্কিমের যে বিষয়টা, এটা আসলে পরবর্তী যে প্রজন্ম যারা পরবর্তীতে শিক্ষক হবে অর্থাৎ আমরা, তাদের জন্যই তারা আন্দোলনটা করতেছেন, তাদের নিজেদের জন্য না, যাতে মেধাবী ছেলে মেয়েরা দেশ থেকে ছেড়ে চলে না যায়, শিক্ষকতায় আসতে আগ্রহী হয়। আমাদের দাবিটাও ঠিক একই জায়গাতে, আমরা যাচ্ছি মেধাবীরা যাতে প্রশাসনে আগ্রহী হয়, প্রশাসনটা যাতে আমি মেধাভিত্তিক করতে পারি, মেধাবীরা অগ্রাধিকার পায়। তো নীতিগত জায়গা থেকে আমাদের আসলে এই দুই আন্দোলনটা একই বিষয় আসলে। জি, আমি আসছি আপনার কাছে, আবারও আসবো, অনেকগুলো প্রশ্ন আছে নিশ্চয়ই, সেগুলো আপনার কাছে জানার চেষ্টা করব। আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে বা আন্দোলনের পরবর্তী স্টেজগুলো কি, সেটা নিশ্চয়ই আমি জানতে চাইবো। পাশাপাশি আমাদের সাথে রেজওয়ানুল হক এবং এম এ আজিজ আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা নিশ্চয়ই করতে পারবেন। আমি বরং এম এ আজিজ আপনার কাছ থেকে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। আপনি শুনছিলেন যারা হচ্ছে আন্দোলনের মাঠে আছেন, এটা নিয়ে আসলে কি হচ্ছে, কোটার বিষয়টাকে আপনার কি মনে হচ্ছে যে এটাকে খুব বেশি আবেগতাড়িত বিষয় হচ্ছে, নাকি আসলে কোনো সুবিবেচনা প্রসূত কোনো কিছু সিদ্ধান্ত এখন পর্যন্ত দেখতে পেলাম? ধন্যবাদ আপনাকে। কোটা সিস্টেমটা প্রবর্তন হয় কারণ আমাদের দেশে কিন্তু জেলাওয়ারি বলেন, রিজনওয়ারি বলেন, বৈষম্য ছিল। সেই ধরেন পশ্চাৎপদ এলাকাকে এগিয়ে আনার জন্যে, সমতায় আনার জন্যে এই কোটা চিন্তাটা আসে এবং অনেক জায়গায় এটা আছে। তো কিন্তু দেখা গেল যে ধরেন শিক্ষা ক্ষেত্রে যদি বলেন, বাংলাদেশের সবচাইতে বেশি শিক্ষার হার হয়ে গেছিল রাঙামাটিতে। কারণ ওই অঞ্চলের বান্দরবন এবং ইয়েতে 3 জেলার রাঙামাটি সব পেয়ে যেত কোঠা। এই জন্য এখন দেশের ভিতরে ওরকম ঠিক বৈষম্য ওরকম না। হ্যাঁ, পশ্চাৎপদ এরিয়া আছে, যেমন ধরেন যদি বলেন আমার জেলা বলেন, সেখানে আমার থানা অত্যন্ত গরিব থানা, এরকম হয়তো আছে। সেখানে কিন্তু ধরেন পলিটিক্যাল লিডার আছে, অনেক আছে, সেখানে হেল্প করতে পারে। কিন্তু কোঠা আমাদের দেশে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ স্বাধীন হয়েছে ধরেন 71 সালে, প্রায় 53 বছর, কিন্তু এখনো মুক্তিযোদ্ধা কোঠায় আপনার সর্বোচ্চ আমার অনুমান 60,000 থেকে 65,000 মুক্তিযোদ্ধা বেঁচে থাকার কথা যদি বয়স হিসাব করেন। কিন্তু নিবন্ধিত মুক্তিযোদ্ধা আছে এখন 2.25 লক্ষ এবং আরো কিন্তু বাড়বে। তো এই যে গরিবের ট্যাক্সের পয়সায় তাদেরকে যে এই কোঠা হিসেবে যে বেনিফিট দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয় বিভিন্ন, এছাড়া ধরেন চাকরি, তার নাতিপুতি পর্যন্ত চাকরি পাবে কোঠায়, এটার কিন্তু আমি বিরোধী। আমি কিন্তু নিজেও একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সনদ নাই, তাও বলে দিচ্ছি। কারণ আমি বিএনপির সময়, জাতীয় পার্টির সময় করিনি, এবারে শেষ করছিলাম, আমার চেহারা চিনে দেয় নাই, কিন্তু আমি ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তারপরেও আমি বলছি যে এরকম মুক্তিযোদ্ধাদের যারা আছে জীবিত, তারা যে যতটুকু ধরেন যোগ্যতার নিরিখে যদি পায়, সেখানে রাষ্ট্র তাকে হেল্প করতে পারে। এটাকে কিভাবে দেখার সুযোগ আছে কিনা? ধরেন যখন এই কোটাটা প্রবর্তন করা হয়েছিল 71-72 দিকে, তখনও যেভাবে ধরেন একটা স্টেট তো ধরেন মেধাবী অংশকেও তো আপনার জায়গা করে দিতে হবে, সেখানে যেভাবে ধরেন নারী, মুক্তিযোদ্ধা, তারপরে 10% ধরে যারা যারা আছেন, অনগ্রসর, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, ঠিক আছে, যখন এইভাবে যাওয়া হচ্ছিল তখন একদম কোটা দিতে দিতে 56, সেটাও কি আবেগতাড়িত বিষয় ছিল? আর এখন যখন এটা সংস্কারের দাবিটা উঠলো, তখন এটাকে একেবারেই বাতিল করে দেয়া, সেটাও কি আবেগতাড়িত নাকি এখনো যেটা বললেন, ধরেন এলাকা ওয়ারি না হলেও কিছু কোঠা এখনো থাকা উচিত। যেমন ধরেন প্রতিবন্ধী, অনেক অনগ্রসর জাতিগোষ্ঠী আছে, তাদের জন্য কোঠা এখনো থাকা উচিত আমি মনে করি। তবে আমি যেটা বলছি যে ধরেন এই স্পেসিফিক একটা উদাহরণ দিলাম যে আপনার মুক্তিযোদ্ধা কোঠা 2.25 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা, এর ভিতরে হলো 2 লাখ প্রায়।
এদের নাতিপুতি পর্যন্ত চাকরি দিবেন কেন? এই ভুয়া তো 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা, তাদের ভুয়া লোকজন চাকরি দিবে। ভুয়া লোকজন আমার জানা মতে সরকারি চাকরিতে ভুয়া সনদ নিয়ে 2 বছর চাকরি করে এসে এখন পর্যন্ত সে মুক্তিযোদ্ধার বেনিফিট নিচ্ছে, এগুলো নিচ্ছে। এবং ভুয়া মুক্তিযোদ্ধা তার ছেলে নাতিপুতির চাকরি দিচ্ছে, এবং তারা চাকরি দেয় কি কোটাতে, খুব ঘুষের চাকরি দেখে, ঘুষের চাকরি দেখে চাকরি দেয় কিন্তু, মাইন্ড ইট। এটা কিন্তু আমাদের দেশে তো ওই কালচার, এখন তো টাকা পয়সার দিকে মানুষের ঝোঁক। এই জন্য আমি মনে করি যে যৌক্তিকভাবে কোটা অনগ্রসর যারা আছে তাদের জন্য কিছু কোটা রাখা উচিত। হ্যাঁ, তবে হ্যাঁ এটা ঠিক যে ক্লাস 1 ক্লাস 2 চাকরিতে এখানে যে কোটার দাবিটা বলা হয়েছে যে কোটাটা বাতিল করা, এটাও আমি মনে করি। এখন ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির শিক্ষক তো কোটা দিয়ে চাকরি দিলে হবে না। প্রশাসনে তো আপনি বিসিএস এ যদি কোটা দিয়ে আপনি অনগ্রসর ছাড়া এই ক্লাস 1-এ যদি দিয়ে ফেলেন তাহলে তো হবে না। অ্যাটলিস্ট তার স্ল্যাব রাখা উচিত যে রিটেনে কোয়ালিফাই করলে তারপরে তাকে কোঠার ভিতরে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ মিনিমাম বেসিকটা রাখে। অর্থাৎ এটার একটা বৈজ্ঞানিক দর্শন লাগবে। এটা হুমজিক্যালি সব বাতিল করে দেওয়া আর হুমজিক্যালি রেখে দেওয়া, এটা কিন্তু উচিত হবে না। দেখি রেজানুল হকের বিশ্লেষণটা কি হবে, এটা আসলে হুমজিক্যালি বিষয়টা হচ্ছে কিনা। কারণ যখন আমরা শুনেছিলাম প্রথম যখন প্রসঙ্গটি সামনে আসছিল, তখন খুব সুনির্দিষ্ট 5 থেকে 6টা মতো দাবি ছিল হচ্ছে কোটা বাতিলের যারা আন্দোলন করছিলেন। সেখানে তারা খুব স্পেসিফিকভাবে বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা বরাদ্দ আছে সেটাকে কমিয়ে 10%-এ নিয়ে আসতে, যোগ্য প্রার্থী না পাওয়া গেলে কোটার মধ্য থেকে সেখানে মেধাবীদের থেকে সেখানে নিয়ে আসার কথা বলা হয়েছে, এবং নাতিপুতিদের বিষয়গুলোতে অনেকগুলো তো প্রসঙ্গ ছিলই। সেক্ষেত্রে তাদের তো এক ধরনের চাওয়া ছিল যে সংস্কারের। এখন এটা যে হুট করে যে বাতিল হয়ে গেল বা বাতিল করে দেয়া হয়েছিল সেটা আবার সামনে আনা, মানে এইটা নিয়ে আসলে কি জগা খিচুড়ি হচ্ছে? কোনো সুবিবেচনা প্রসূত কোনো কিছু কি হচ্ছে রাধা ভাই, আপনি দেখতে পান এর মধ্যে, নাকি এটা আসলে পুরোটাই পলিটিক্যাল? আপনি ঠিকই বলেছেন, কোটা সংস্কার আন্দোলন যেটা হয়েছিল এর আগে, তাদের কিন্তু দাবি পুরোপুরি কোটা তুলে দেওয়ার দাবি ছিল না। আপনি ঠিকই বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, তারা বলেছিল একে 10% করার জন্য। 10%, জি। কিন্তু সরকার সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, আমি জানি না কোন যুক্তিতে বা কোন কারণে এটা হয়েছিল, তারা পুরো কোটা ব্যবস্থাটাকেই বাতিল করে দিল। আমি মনে করি যে এই কাজটা ঠিক হয় নাই। আজিজ ভাই নিজেও একটু আগে বললেন যে না, কোনো কোনো ক্ষেত্রে এখনও কোটার প্রয়োজন আছে। আপনি আজিজ ভাই বলছেন এখন আমরা অনেক দূরে গিয়েছি, কিন্তু তারপরও আপনি কিন্তু যদি বিভিন্ন জেলার সঙ্গে কম্পেয়ার করেন, এই মাঝে মধ্যে তো হয় কোন জেলায় সাক্ষরতার হার বেশি, কোন জেলায় শিক্ষিতের হার বেশি, কোন জেলায় দারিদ্র্য বেশি, বৈষম্য কিন্তু এখনো আছে। আপনি দেখেন আগে ছিল 30% মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা 10%, অনগ্রসর এরিয়া মানে ওই যে জেলা, বিভিন্ন জেলার সেটা ছিল 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1%, 56% কোটা। 100-এর মধ্যে 56ই হচ্ছে কোটা, আর 44 ছিল মেধাভিত্তিক। কিন্তু আবার আপনি দেখেন এই যে কোটা যে 56%, তাদের মধ্য থেকে কিন্তু শুধুমাত্র নারীর হওয়ার কারণেই কিন্তু সে চাকরি পাচ্ছিল না। নারীদের মধ্য থেকেও যে 10%, সেটাও কিন্তু মেধার ভিত্তিতে ঠিক হচ্ছিল। মানে ওটাও যদি আপনি ধরেন, ওখানেও কিন্তু মেধার ব্যাপারটা ছিল। কিন্তু সরকার পুরোপুরি বাতিল করে দেওয়াতে আমি মনে করি যে একটা কি বলে, একটা ব্যালেন্স যেটা ছিল আগে, সেটা নষ্ট হয়ে গেছে। এটা একটা অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ছিল। সেই কারণেই কিন্তু পরবর্তীকালে বাকিরা কেউ না করলেও মুক্তিযোদ্ধা কোটার চাকরি দাবিদারদের পক্ষ থেকে যে রিট হয়েছিল হাইকোর্টে, সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটাটাই পুনর্বহাল করেছেন শুধুমাত্র। বাকি যে কোটা, হ্যাঁ সেটা একটা প্রশ্ন, সেটা কি পুনর্বহাল হচ্ছে? বাকিগুলি তো বাদ, বাকিগুলির ব্যাপারে কেউ কোনো প্রোটেস্ট করে নাই। আচ্ছা, শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার পুনর্বহালের দাবিতে রিটটা হয়েছিল, এবং সেটাই আদালত তাদের রিটের আবেদনটা গ্রহণ করেছেন। মানে মুক্তিযোদ্ধা কোটাটা পুনর্বহাল করতে তারা বলেছেন, সেটার বিরুদ্ধে আন্দোলন এখন আবার হচ্ছে। দেখেন, এটা মুক্তিযোদ্ধা কোটা একটা সেন্সিটিভ একটা বিষয়। তো এই আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন এই আন্দোলনটা হয়, মুক্তিযোদ্ধা কোটা ব্যাপারে কথাটা বেশি আসছিল, কারণ মুক্তিযোদ্ধা কোটার সংখ্যাটা বেশি। তো এখানে মানে রাজাকার মুক্তিযোদ্ধা ইস্যুটা আসছিল। সব মিলিয়ে যাই হোক, পরবর্তীকালে বাতিল হয় এবং এখন যেটি পুনর্বহাল করার কথা আসছে, তো আমার মনে হয় যে ঠিক আছে,
বিষয়টা তো আদালতে নিষ্পত্তি হয়েছে আপাতত যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হবে। বাট এই ব্যাপারে যদি যারা এখন আবার আন্দোলনে নেমেছেন আজকে তাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে এটা তো সরকার নির্বাহী আদেশে করে নাই, সুতরাং আপনি মাঠের আন্দোলন করে এই দাবি আদায় করার যৌক্তিকতা কতখানি সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আদালত নির্ধারণ করেছে, আপনারা যারা আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন তারা আদালতে গিয়ে এই বিষয়টা নিষ্পত্তি করবেন। মাঠের যে আন্দোলন এটা কিন্তু ওই যে প্রথম যে আন্দোলনটা হয়েছিল সেই স্টাইলে কিন্তু এখন আন্দোলনটা শুরু হয়েছে। আপনি দেখেন আমার কাছে এটা মনে হয় কি জানেন, একজন নাগরিক হিসেবে বা আমি যখন সাফার করি যে একটা রাস্তা যখন বন্ধ হয়ে যায়, শাহবাগ মোড় আজকে অনেকক্ষণ বন্ধ ছিল, এই শাহবাগ মোড় যে কারণে যার দ্বারাই বন্ধ হোক না কেন, সেটা আপনি গণজাগরণ মঞ্চের কথাই বলেন, সেটা আপনি বিএনপির আন্দোলন বলেন, সেটা আওয়ামী লীগের আন্দোলন বলেন, দুটো হাসপাতাল আছে সেখানে, একদিকে বারডেম আর একদিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল। এই যে মানুষের যে ভোগান্তিটা হয়, শাহবাগ মোড় একটা ইম্পর্টেন্ট জায়গা, একটা রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ থাকলে, কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকলে মানুষের সাফার করতে হয়। তো আমার কথা হচ্ছে যে বিশেষ করে এইবার আমি বলবো যে আদেশ হয়েছে কোর্টে, এই আদেশ বদলাতে হলে কোর্টে যেতে হবে। সরকার কিন্তু এই আদেশ বদলাতে পারবে না। আচ্ছা রাজা ভাই, এখানে কি আপনার বিষয়টিকে কাকতাল মনে হয় নাকি? ধরুন একই সঙ্গে শিক্ষক এবং ছাত্রদের দুটি আন্দোলন একই সঙ্গে চলছে, এটা কাকতাল নাকি? এটা নট ইন্টেনশনাল, এটা কাকতালি হবে। কারণ এই যে আপনার দুটোই একই সাথে ঘটছে, এই যে শিক্ষকদের যে আন্দোলন সেটা কিন্তু তারা অনেকদিন আগে থেকেই নানাভাবে আন্দোলন করে আসছিলেন, একেবারে একদম চূড়ান্ত লেভেলে চলে যাওয়া না, এটা তো আজকে গতকাল 1 জুলাই থেকে এটা কার্যকর হয়েছে প্রত্যয় স্কিমটা। না, তাদের আন্দোলনের যে বাস্তবতা যে তারা একেবারে কর্মবিরতিতে চলে গেছেন, গতকাল থেকে প্রত্যয় স্কিমটা কার্যকর হয়েছে, সেই কারণে গতকাল থেকে তারা আন্দোলনটা শুরু করেছেন। আর এটা কোর্ট রায় দিয়েছে অবশ্য বেশ আগে, এই আন্দোলনটা এখন কেন শুরু হলো এই মুহূর্তে রাস্তায়, সেটা আমি জানি না কি কারণে। তাহলে নাহিদের কাছ থেকে একটু শুনে আসি। নাহিদ ইসলাম, আপনি শুনছিলেন রেজানুল হক রাজা, তিনি কয়েকটা বিশ্লেষণ দিচ্ছিলেন যে আসলে এই বিষয়টি যখন ফয়সালা আদালত থেকে এসছে তখন আসলে আপনার আদালতে না গিয়ে মাঠের মধ্যে আসলে কতদিন এভাবেই আসলে আন্দোলন করে আসলে কতটুকু কি মানে অগ্রসর হবেন বা কিভাবে এটাকে আদায় করবেন সেই বিষয়ে তার যথেষ্ট সন্দেহ আছে, সেটা নিশ্চয়ই বলবেন। পাশাপাশি যেহেতু আপনারা এই বিষয়ে মামলার খোঁজখবর রাখছেন, আদালতের রায় সম্বন্ধে যদি একটু স্পষ্ট করেন আমাদেরকে, সেটা শুধুমাত্র কি মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে কি আদালতের ফয়সালাটা এসছে, নাকি বাকি যে অন্যান্য কোটাগুলো আছে নারী থেকে শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে জেলা থেকে শুরু করে প্রতিবন্ধী, সেগুলো এর বিষয়ে কোনো কিছু অন্তর্ভুক্ত হলো কিনা? মোহাম্মদ নাহিদ। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে আদালত একটা রায় দিয়েছে, কিন্তু আমরা মনে করছি যে আদালত যে রায় দিয়েছে সেই রায়ে আসলে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এবং আমরা মনে করছি যে আদালতে এই রায় আমাদের সাথে ন্যায় বিচার করা হয়নি। তো সেই জায়গা থেকে ছাত্ররা বা জনগণ আদালতের একটা রায়ের বিরুদ্ধে সে যদি মনে করে যে তার প্রতি জাস্টিস হয় না, সে কিন্তু সেই কথাটা বলতে পারে, তার যে প্রতিবাদের ভাষা। তো আমরা সেই জায়গা থেকে আমাদের যে প্রতিবাদ সেটা আমরা চালিয়ে যাচ্ছি, যে আমরা মনে করছি আমরা আদালতের কাছে জাস্টিস চাচ্ছি, এবং সরকারের নীতি নির্ধারণের জায়গা থেকেও কিন্তু বলা হয়েছে বিভিন্ন সময়, এবং অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে এটা সরকারের নীতি নির্ধারণের বিষয়, এখানে আসলে হাইকোর্ট পদক্ষেপ কোনো ধরনের বা হস্তক্ষেপ করতে পারে না। এবং এই মামলার একটা প্রস্তুতি ওই সময়ও এর আগেও হয়েছিল, তখন কিন্তু মামলাটা হাইকোর্ট নেয়নি। তাহলে আসলে এখন কেন হাইকোর্ট মামলাটার এইভাবে রায় দিল, এবং সরকারের জায়গা থেকে তো সরকার আপিল করেছে, তো সার্বিকভাবে আমরা তো আশা করব যে সরকার যে আপিল বিভাগে এটা আমাদের পক্ষে রায় আসবে, এবং মাঠে যে আন্দোলন সেই আন্দোলনটা আমরা চালিয়ে যাব পাশাপাশি। নাহিদ ইসলাম, আপনি একটা বিষয় মনে আচ্ছা আরেকটা বিষয় জিজ্ঞেস করছিলাম যে কোটার পুরো বিষয়টি আসলে যদি বলেন যে শুধুমাত্র মুক্তিযোদ্ধার বিষয়ে রাইটি এসছে নাকি বাকিগুলোর বিষয়েও? আচ্ছা, আমাদের কাছে যতটুকু ইনফরমেশন যে হাইকোর্ট 2018 সালে পরিপত্রটিকে অবৈধ বলেছে, বিভিন্ন পরিপত্র জারি করা হয়েছিল। ওকে, এটা ক্লিয়ার, ঠিক আছে। নাহিদ ইসলাম, আরেকটা বলা হয়েছে যে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে হচ্ছে নবম গ্রেড পর্যন্ত যেগুলো আছে বাতিল করা হলো, এবং মেধাভিত্তিক নিয়োগ
চালু থাকবে এখন থেকে। তো 2018 সালে যে পরিপত্র যদি বাতিল হয়ে যায়, অবৈধ হয়ে যায়, তাহলে তার আগের যে পরিপত্র বা তার আগের যে নীতি সেই অনুযায়ী কিন্তু চাকরিতে নিয়োগ হবে। তো সেটাতে কিন্তু 56% কোটা ছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি বা আমাদের কাছে যতটুকু ইনফরমেশন এসেছে যে 56% কোটাই আসলে ফিরে এসেছে। আর হাইকোর্টের রায়টা আমি যতটুকু জানি যে পূর্ণাঙ্গ রায়টা এখনো আসেনি। তো সেই জায়গা থেকে পূর্ণাঙ্গ রায় এলে আরো বলার সুযোগ থাকবে। মোহাম্মদ নাহিদ ইসলাম, আরেকটা বিষয় ছোট্ট করে শেষ করেন তাহলে আপনাকে বিদায় দিতে চাই। রেজাউনুল হক বলছিলেন যে ধরেন শাহবাগ মোড় একটা তো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তো আশপাশে অনেকগুলো হাসপাতাল আছে, অনেক মানুষই তো যায়, আশপাশে শিক্ষা প্রতিষ্ঠানও আছে। সেক্ষেত্রে তার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আসলে এভাবে মানে সে এই ভোগান্তিটা কেন? আপনার কি প্রায় প্রতিনিয়তই এইভাবে করবেন কাজটা, মানে আই মিন আপনাদের দাবি আদায় পর্যন্ত? আমি নাহিদের কাছে আরেকটু যুক্ত করে দিই। নাহিদ নিজেই বলেছে যে কোর্ট যে রায়টা দিয়েছে কোটা পুনর্বহাল করার পক্ষে, তার বিরুদ্ধে সরকার আপিল করেছেন। তার মানে সরকারও এই রায়ের বিপক্ষে। তার মানে সরকারের যে দাবি বা সরকারের যে অবস্থান এবং শিক্ষার্থী যারা আন্দোলন করছে তাদের অবস্থান একই। তাহলে কেন রাস্তার আন্দোলনের দরকার হচ্ছে? জি নাহিদ ইসলাম। 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতেই তো এই ঘটনাটি। তো শিক্ষার্থীরা আসলে খুবই ক্ষুব্ধ হয়েছে এই রায়ে। এবং আমি প্রথমে যেটা বললাম যে আসলে এইটা আসলে কোর্ট যদি জাস্টিস না করে, আমি কি জাস্টিস চাবো না? আমার তো সেই অধিকার আছে যে রাস্তায় আমার প্রতি যে ন্যায় বিচার হয়নি সেই ন্যায় বিচারটা দাবি করা। আর ভোগান্তির বিষয় যেটা বললেন যে কোটার বিষয়টা কিন্তু আসলে শুধু শিক্ষার্থীদের বা চাকরি প্রত্যাশীদের জন্য না, এটা হচ্ছে আমলাতন্ত্রের একটা বিষয় এবং রাষ্ট্রের পুরো নীতি নির্ধারণী বিষয় এটার সাথে জড়িত থাকবে। অর্থাৎ রাষ্ট্রের এবং জনগণের পুরো ভবিষ্যৎ এটার সাথে জড়িত আছে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। তারা 2018 সালে এত আন্দোলন করলো এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে অনেক দমন পীড়নও হয়েছিল। তারপরও শিক্ষার্থীদের আবার হচ্ছে এই বিষয়টা নিয়ে টালবাহানা করা হচ্ছে। সরকার কোটা বাতিল করছে, হাইকোর্ট আবার কোটা ফিরিয়ে আনতেছে। তো এই যে শিক্ষার্থীদের ভোগান্তি এবং যারা পড়াশোনা করতেছে, অনেকের রিটেন পরীক্ষা, অনেকে পরীক্ষার মধ্যে প্রিপারেশনের ভিতরে আছে, তারপরে হচ্ছে এখন যদি এই কোটার বিষয়টা চলে আসে তখন শিক্ষার্থীরা তার পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের ভোগান্তিটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি হচ্ছে। আমরা তো বারবার রাস্তায় নামতে চাই না। আমরা চেয়েছিলাম 2018 সালে এটার একটা চূড়ান্ত ফয়সালা করা হোক। আমরা কোটা বাতিলও চাই নাই, আমরা চাইছিলাম এটার একটা পুনর্মূল্যায়ন করা হোক, করে একটা যৌক্তিক সংস্কার করা হোক। তো সেই জায়গা থেকে ভোগান্তিটা আমাদের সাথেই বেশি হচ্ছে। তো 4 তারিখে আমি আশা করব আমরা যে 4 তারিখের মধ্যেই এই বিষয়ে যাতে একটা সুরাহা করা হয়। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে বিদায়ের মধ্য দিয়ে আমি এই অংশে আলোচনা শেষ করতে চাই। আমি এটা বিরতি নিতে চাই, যদিও আমার প্রশ্ন ছিল যে আসলে 4 তারিখের পর তাদের পরবর্তী কর্মসূচি কী হবে, জানা হলো না। যখন আমি বিরতির পর ফিরে এসে আমি আসলে শিক্ষার্থীদের পাশাপাশি যে আমরা শিক্ষকদের যে আন্দোলন দেখছি প্রত্যয় পেনশন স্কিম, সেটা নিয়ে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। কারণ অনেকেই বলছেন যে পেনশন স্কিম নিয়ে সরকারের যে ব্যাখ্যাটা তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে করিয়েছেন, শিক্ষকরা বিশেষ করে মানে খুবই স্পষ্টতভাবে এই সরকার সমর্থক বা সরকারের ঘনিষ্ঠ যারা শিক্ষকরা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাই বা কেন এটার বিরোধিতা করছেন, সেটা নিয়ে একটু আলোচনা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। একটু প্রসঙ্গ মনে হয় না খুব একটা বদলাতে হবে, কারণ কাছাকাছি শিক্ষা বিষয়ক তো, শিক্ষকদের এবং শিক্ষার্থীদের বিষয়। রেজাউনুল হক, আপনার কাছে যে জানতে চাইছি আসলে পেনশনের বিষয়টি, বিশেষ করে প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের মধ্যে যে বিষয়টি, এটা আসলে কোন দিকে আগাচ্ছে আসলে প্রসঙ্গটিকে? পুরো এই আন্দোলনের যে শিক্ষকরা যেটা আন্দোলন করছেন সেটা আসলে কতটুকু যৌক্তিকতা আপনি দেখেন, আপনার বিশ্লেষণটা কীরকম? দেখুন, প্রথমত যারা আন্দোলন করছেন এই মুহূর্তে এই প্রত্যয় স্কিম থেকে তারা যে ক্ষতিগ্রস্ত হবেন যেটি বলা হচ্ছে, সেটি কিন্তু যারা আন্দোলন করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ যারা বর্তমানে চাকরিতে আছেন তাদের বেনিফিটের ক্ষেত্রে কোনো হেরফের হচ্ছে না। যারা গতকাল 1 জুলাই থেকে যারা এই শুধু কিন্তু বিশ্ববিদ্যালয় না, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা চাকরিতে যোগদান করবেন তারা স্বয়ংক্রিয়ভাবে এই প্রত্যয় স্কিমের মধ্যে যুক্ত হবেন। তাদের সুযোগ সুবিধার মধ্যে কি কম বেশ হচ্ছে সেটা নিয়ে বক্তব্যটা আসছে। শিক্ষকরা বলছেন যে আমরা আগামী প্রজন্মের জন্য এটা করছি। এটা সত্য যে তুলনামূলক যদি বিশ্লেষণ করা যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথাই ধরি, যেহেতু তারা এখন আন্দোলনে আছেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারী, তারা এখন যে বেনিফিটটা পাচ্ছেন, যারা বর্তমানে আছেন প্রত্যয় স্কিমে যুক্ত হলে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এটি হলো মেজর পয়েন্ট
সেটা নিয়ে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে আমরা তো না হয় চলে গেলাম, এর পরবর্তী প্রজন্ম যারা আসবে বা আমার ছেলে মেয়েরা যারা আসবে তারা বলছেন, অথবা ধরেন যে যদি সুযোগ সুবিধা কমে যায় তাহলে শিক্ষকতায় পেশায় কেন মানুষ আসবে, এটা নিয়ে তাদের পয়েন্ট। এটা একটা যৌক্তিকতা আছে। আমার যেটা মনে হয় যে আপনি যে সুযোগ সুবিধা কাউকে একবার দিয়েছেন সেটি আপনি যদি শ্রমিক বান্ধব কথাটাই বলি, এভাবে বলি আর কি, যে অথবা যদি আপনি এমপ্লয়ি ফ্রেন্ডলি হন তাহলে আপনি কিন্তু যে বেনিফিটটা এখন দিচ্ছেন সেই বেনিফিট আপনি কাটেল করতে পারেন না। আপনি তাকে সুবিধা বাড়াইতে না পারেন, কমাতে পারেন না। এটা কিন্তু একটা নীতি। এইটা রক্ষিত হচ্ছে না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেই বা কর্মকর্তাদের ক্ষেত্রেই বলি। একটা মাত্র ক্ষেত্রে যেটা আপনার একটা ফান্ড তৈরি হবে, যেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড টাইপের বলি, ওইটা ছাড়া আর অন্যান্য সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা অনেক কমে যাবে। গতকালই সম্ভবত পেনশন কর্তৃপক্ষ একটা ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে থেকে তারা কিন্তু দুটো পয়েন্ট স্বীকার করেছেন যে হ্যাঁ এটা ঠিক হয় নাই। যেমন ধরেন নতুন প্রত্যয় স্কিমের মধ্যে বলা আছে যে 60 বছর থেকে তারা পেনশনের সুবিধা পাওয়া শুরু করবেন, অথচ শিক্ষকদের চাকরির বয়সসীমা শেষ হয় কিন্তু 65 বছরে। তাহলে আপনি 5 বছর তাহলে বাদ দিয়ে দিলেন। ওই কর্তৃপক্ষ কিন্তু এটাও বলছেন যে এখানে এখনো যদি কোনো ভুল ভ্রান্তি বা সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু সমাধানের সুযোগ আছে। এই তো পয়েন্ট। তো এটা আপনি যখন এটা সিদ্ধান্ত নিলেন যে আপনি প্রত্যয়ের মধ্যে সবাইকে আনছেন, আপনি কেন এই সময় তখন বিচার বিশ্লেষণ করেন নাই? কিন্তু অনেকে যদি এটা খোঁজার চেষ্টা করছেন যে এখন যে অস্থিরতা বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনা বা আন্দোলন, সেটাকে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে আসলে রাষ্ট্রের কাছ থেকে সরকারি কর্মকর্তারা, বিশেষ করে আমলারা এবং শিক্ষকরা এই পেনশন স্কিমের মধ্যে কে সর্বোচ্চ সুবিধাটা আদায় করবেন সেটারই মূলত রশি টানাটানি, এর জন্যই এটাকে সামনে আনা। এবং এর মধ্যে দিয়ে একটা বড় পয়েন্ট কিন্তু আছে মীর, সেটা হচ্ছে যে এটা কিন্তু সরকারি কর্মচারীরা সবসময় তাদের সুবিধাটাই সবচেয়ে আগে দেখেন এবং তারা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন, বাকিদেরকে তারা সেই সুবিধা দিতে চান না। আপনি যদি অনেক আগে সেই এরশাদ আমলের কথা ধরেন, তখন একটা আন্দোলন হয়েছিল এই বিসিএস অ্যাডমিন ক্যাডারের বিরুদ্ধে। আজিজ ভাই, কিছু হলো প্রকৃতি মানে প্রকৌশলী, ক্রি হলো কৃষিবিদ, আর টি মানে চিকিৎসক। প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন কিন্তু করছিলেন। কারণ হলো প্রশাসন ক্যাডারের লোকজন যে সুযোগ সুবিধা পান, কারণ তারাই আলটিমেটলি সবকিছু নির্ধারণ করেন, তারা তাদের মধ্যে বেনিফিট সবচেয়ে বেশি পান। মানে এদের বিরুদ্ধে, এই ক্যাডারের বিরুদ্ধে বাকি প্রশাসনের সব পেশার মানুষের একটা ক্ষোভ বা অভিযোগ বরাবরই আছে এবং সেটা এখানেও কাজ করেছে। ওকে, তাহলে আমি একটু আজিজ আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। অনেক শিক্ষককে আমরা এমনও লক্ষ্য করেছি যে সরাসরি হয়তো বলতেও চান না বা এই ধরনের অনুষ্ঠানগত না বললেও তারা অন্যান্য আলোচনাগুলোতেই এটাকে আমরা বলবো না করার হিসেবেই তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আসলে এই যে আপনি স্কিমটা বা প্রকল্পটা আনছেন সেটাও তো একটা আর্থিক ব্যবস্থাপনার বিষয়। তারা বলেন যে অনেক সময় যে তারা লক্ষ্য করেন যে ব্যাংকিং বা সরকারের আর্থিক ব্যবস্থাপনা খাতগুলোতে যে ধরনের ব্যবস্থাপনা তারা লক্ষ্য করেন, অনিয়ম দুর্নীতির বিষয়গুলোতে, সেক্ষেত্রে তারা এটার প্রতিও এক ধরনের অনাস্থার কথা উল্লেখ করেন। এটাকে কি উড়িয়ে দেওয়া যায় আজিজ? দেখেন, এটা তো একটা ব্যবস্থাপনা হবে। আমি কিন্তু এই পেনশন স্কিমের পক্ষে, তবে এটা বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক হতে হবে। যেমন উন্নত দেশগুলোতে এই যে বলে না যে 5 বেসিক নিডস, মৌলিক অধিকার, এটা অনেক জায়গায় নিশ্চয়তা আছে। আমাদের দেশে বৈষম্যটা মারাত্মক, যার ফলে একটা মানুষের বাঁচার যে নিরাপত্তা, যে আমরা এই যে দুর্নীতি বলেন, সমাজে অস্থিরতা বলেন, আমার সন্তান কি করবে, আমি যদি চুরি না করি, আমি যদি 100 কোটি টাকার মালিক না হই, আমার সন্তান কি হবে, এই যে অনিশ্চয়তা, তার তো খাওয়া থাকার নিশ্চয়তাও নাই। এই জন্যেই আমি কিন্তু মনে করি পেনশন স্কিম করার পক্ষে আমি। কারণ এই পেনশনে যদি ধরেন, শিক্ষকের কথা বাদ দেন, ধরেন আপনি আমি যদি থাকি, অন্তত পক্ষে আমার পরে, এটা তো বলা হয়েছে যে আমি মৃত্যুবরণ করলেও আমার সন্তান বা স্ত্রী কিন্তু সেই পেনশনটা ইনহেরিট করবে। এবং বয়সটা, এখানে সমস্যাটা হয়ে গেছে, স্ত্রী পর্যন্ত নাকি সন্তানও পায়,
পেনশনটা, হ্যাঁ সন্তান পাবে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, ওই বয়স এটা এখন যেটা আছে শিক্ষকরা যেটা বলছেন যে 75 বছর বয়স পর্যন্ত পাবে, তারাও ফ্যামিলি এরপরে আর পাবে না, এরপরে ফ্যামিলিটা পাবে না। কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে আজীবন পাবেন, উত্তরাধিকারীরা আজীবন পাবেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে ধরেন এই যে শিক্ষকদের নানান রকম বক্তব্য আছে, এরা তো শিক্ষক। এখন সারা পৃথিবীর উন্নত দেশে শিক্ষকদের মর্যাদা সবচেয়ে উপরে। এমনও দেশ আছে যে শিক্ষকদের প্লেনে বলেন, ইমিগ্রেশনে বলেন, সব জায়গায় প্রায়োরিটি। আমাদের দেশে শিক্ষকদের কিন্তু সেই অবস্থা নাই। আপনি দেখেন বাজেটে সবচাইতে অবহেলিত হলো শিক্ষক সেক্টর, মানে শিক্ষা খাত। আমি আমার কাছে নোট নিয়েছি, দেখেন এবারে আসছে 1.GDP-র 1.69%, প্রত্যেক বছর কমছে। আপনার 2021-22 ছিল 2.8.1%, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আফগানিস্তান আমাদের নিচে আছে, আর সবার নিচে আমরা। তো এখন চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে উচ্চ মানের অটোমেশনের যুগে আমরা চলছি, আমি তো নিজে লিখেওছি যে এই শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থাটাই অকার্যকর এই চতুর্থ শিল্প বিপ্লবে। আমার বক্তব্য হলো শিক্ষকরা তো বলবে যে আমার বাজেট বাড়াও আন্দোলনে। এখানে যেটা বলা হয়েছে, প্রশ্ন আসছে যে আমাদের সাথে বেতন বাড়ানোর একটা সংগ্রাম তাদের হচ্ছে। হ্যাঁ, এটা আমি মানি। ধরেন থানা লেভেলে যে ইউনো থাকে, সেটা তাদের মধ্যে লাগুক, কিন্তু স্টুডেন্টরা ভুগবে কেন? না, স্টুডেন্টরা ভোগার কিছু না, একাডেমিক তারাও তো চাকরি করে। না, তারাও তো চাকরি করে। এটা ভোগার পর আমাদের দেশে, অন্যান্য দেশে এরকম হয় আন্দোলন। আপনি বাংলাদেশে লক্ষ্য করবেন যে হরতাল বলেন, রাজনীতি না কর্মকাণ্ড বলেন, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু কি এত বন্ধ ছিল? বা এইভাবে একেবারে শাটডাউন, সরকার সমর্থক শিক্ষকরাই এখন আমাদের দেশে কোনো আন্দোলনে জনগণকে জিম্মি না করলে দাবি আদায় হয় না। বাংলাদেশ সড়ক পরিবহন আইন যেটা এই সরকার করছিল, আমার মনে হয় যে 98% মানুষ এটাকে সমর্থন করেছে, কিন্তু এটাকে মানুষ সড়ক পরিবহন, এরা মানুষকে জিম্মি, জনগণকে জিম্মি করে, এটা কার্যকরী করতে পারে নাই। তো আপনি যাই যে আগে কোঠা সংস্কারের ছেলেদের বললেন, হাইকোর্টে রায় দিল। এখন এই রায়ে যদি এই 56% কোঠা বহাল করে দেয়, এটা কি মানে যুক্তিসঙ্গত, বৈজ্ঞানিক সম্মত হলো? যেখানে ভুয়া মুক্তিযোদ্ধা 2.25 লাখ রয়ে গেছে। তো আপনার তো সর্বাঙ্গে ঘা। সুতরাং আমি তো মনে করি যে আন্দোলনও চলবে, তারা আইনে, এই যে তারা বলছে অ্যাটর্নি জেনারেলের কাছে গেছে, হ্যাঁ, তারা সরকারও এটার ইয়ে করছে, ধরেন সুপ্রিম কোর্টে এটা ইয়ে করবে। দুটোই লাগবে, প্রেশারও লাগবে। আমাদের দেশের কনটেক্সটে চিন্তা করেন, কিন্তু যদি সুশাসন দেশে থাকতো তাহলে তো এটা আইনেই লড়তেন। আইন ছাড়া একটা হাইকোর্ট রায় দিছে, আপনি অ্যাপিলেট ডিভিশনেই যাবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমি বলছি যে শিক্ষকরা এখন যেটা করছে, যে রাজা সাহেব যেগুলি বলছেন কথা কিন্তু সত্য, যে শিক্ষকরা, আপনি চিন্তা করেন, আমি কিন্তু এটা সবসময় বলি যে একজন ফুল প্রফেসর, সিনিয়র মোস্ট প্রফেসর, তারা বেতন পায় একজন সেক্রেটারির নিচে। এটা কি করে হয়? আপনি শিক্ষা জাতির মেরুদণ্ড বলবেন, অটোমেশনের যুগে কন্টেস্ট করবেন, শিক্ষকদের রিসোর্সের জন্য পয়সা দিবেন না, বাজেট কম দিবেন, আপনার কিন্তু বাজেটে সরকার পরিচালন ব্যয় হচ্ছে 3 লক্ষ কোটি, 3.5-4 লক্ষ কোটি টাকা। বাজেট হচ্ছে 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি, আর বাজেট ডেফিসিট হচ্ছে 2.5 লাখ কোটি টাকা। তাহলে সরকারের হাতে আছে 1 কোটি টাকা, 1 লাখ কোটি টাকা বাজেট, মূলত বাজেট বেসিক্যালি। তো এই যে সরকার পরিচালনা ব্যয়, এটা কোথায় যায়? এটার অধিকাংশই যায়, এটার 80-90% যায় এই আমলাদের পিছনে। আপনি ওটা তো হিসেবে আসতেছেন না আমরা। আবার যেটা বলেন যে ধরেন আমার নিজের ভগ্নিপতি, তিনি ওই বিসিএস দিয়ে পশু ডাক্তার ছিল, থানার হেড, কিন্তু তার সিনিয়র অবস্থান কিন্তু ইউএনের উপরে। সে এখন ডেপুটি সেক্রেটারিতে ওই সুপিরিয়র সার্ভিস দিয়ে অ্যাবজর্ব হয়েছে। এখন ইউএনও সাহেব তাকে স্যার বলে, আর তখন তো ইউএনও সাহেবের পিছে দৌড়াইতে হয়েছে। তো ইউএনও সাহেব ওখানে কলেজের প্রফেসর আছে না, গভর্নমেন্ট কলেজ আছে না প্রত্যেক থানায়, প্রত্যেকটা প্রফেসর ইউএনওকে সালাম দিয়ে চলতে হয়। এটা কেন থাকবে? এটাও তো একটা বৈষম্য সমাজে, এগুলো তো দূর করতে হবে, যে যার যার লেভেল এটা। এই জন্য আমি বলছি যে শিক্ষকদের যে
একটা ইগোতে লাগছে যে হুট করে তাদের এই ইগোতে লাগার জন্য কি রাজা ভাই মানে একেবারে এই স্কিম যেহেতু গভর্নমেন্ট বলছেন যে আপনি যদি লক্ষ্য করেন যে প্রবাস থেকে শুরু করে প্রগতি সুরক্ষা বা সমতা 5টা আছে 4টা আছে প্রত্যয় ঢুকলো সেটাতে মিলে 5টা এরপরে গভর্নমেন্ট বলছে যে এর পরের বছরে জুলাইতে এসে গভর্নমেন্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়ে যেটা হবে সেটা একটা সেবক এই মিলে 6টা স্কিম এখন এই বিষয় আশয়গুলোর ব্যাপারে যেগুলো মানে যেগুলো নিয়ে বিতর্ক উঠছে সেগুলোতে গিয়ে শিক্ষকরা আলোচনাতে না গিয়ে বরং একেবারেই এই পেনশন স্কিমকে প্রত্যাখ্যান করে ফেলছেন এবং কেউ কেউ বলছেন যে আসলে এর থেকে বরং স্বতন্ত্র বেতন স্কেলটাই হচ্ছে সবচেয়ে বড় যৌক্তিক শিক্ষা এটা ওনাদের আন্দোলনের মধ্যে আছে স্বতন্ত্র বেতন স্কেল দরকার হুট করে আন্দোলনে যায় নাই গত এই প্রত্যয় স্কিমের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বেশ আগে আমি আজকে 6 মাস আগের থেকে 3 মাস ধরে তারা বিভিন্নভাবে সরকারের সঙ্গে দিন দরবার করে আসছেন নানান ধরনের প্রেজেন্টেশন বলেন বা দাবি দেওয়া বলেন বা মেসেজ দেওয়া বলেন তারা দিয়েছেন তাদের সঙ্গে এটা নিয়ে কেউ কোনো রেসপন্স না করাতেই তারা আন্দোলনে গিয়েছেন বিকজ এটা কি মনে হয় না শিক্ষকদেরকে এক ধরনের ধাঁধার মধ্যে রেখে দেওয়া হয়েছে কারণ আমি পরপর 2 জন শিক্ষক নেতার সাথে আমরা গত 2 দিনে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে বলছিলেন যখন পেনশন স্কিমের বিষয়টা আসছিল তখন তাদেরকে বলাই হয়েছিল একেবারে এক্সিকিউটিভ হেড লেভেল থেকে বলা হয়েছিল যে যারা পেনশন স্কিমের মধ্যে আছে তাদের জন্য নতুন করে পেনশন স্কিমের দরকার নেই বরং এটা হচ্ছে সমাজের বা দেশের সেসব মানুষের জন্য যেমন বলছে প্রবাসী নাগরিকদের জন্য বা ব্যক্তি মালিকানাধীন যারা আছেন বা বেসরকারি প্রতিষ্ঠান যারা কাজ করছেন তাদের জন্য বা যারা নিজেরাই সকর্মে নিয়োজিত এরা তো পেনশনে ছিলেনই না না যারা ছিলেন তারা তো আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রত্যয় কার্যকর হচ্ছে না নতুনদের জন্য হচ্ছে সেখানে বলছিলেন যে একই জায়গায় দুই রকম হয় কি করে একই বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টে একজন এইটা আরেকজন ওটা সেটাই দ্বিতীয়ত কথা হচ্ছে শুধুমাত্র যে প্রত্যয় স্কিমে আসার কারণে তাদের সুযোগ সুবিধা কমে যাচ্ছে সেটাই আন্দোলন না শিক্ষকদের আন্দোলনের মধ্যে আরো অনেকটা পয়েন্ট আছে যেটা এইমাত্র আপনি বললেন যে পৃথক বেতন স্কেল দ্বিতীয়ত কথা হচ্ছে যে তারা বহুদিন ধরে দাবি করে আসছিলেন যে সুপার গ্রেড যেটাকে বলে সিনিয়র সেক্রেটারি যে পজিশন শিক্ষক অধ্যাপক লেভেলের মানে শিক্ষকতার সর্বোচ্চ পর্যায়ে যেটা অধ্যাপকদেরকেও অন্তত 6টা পদ না সিনিয়র অধ্যাপক আছে আরেকটা পদ সিনিয়র অধ্যাপকদেরকে তাদেরকে বলা হয় কিন্তু সেই ক্ষেত্রে সুপার গ্রেড দিলে কয়জন অধ্যাপককে গ্রেড দিতে পারবেন একদম সচিব মর্যাদা আমাদের কয়টা মন্ত্রণালয় কয়জন সচিব 5টা হোক না এটা মর্যাদার প্রশ্ন আপনি রিকগনাইজ করলেন অ্যাট লিস্ট তারা মর্যাদার প্রশ্ন বিষয়টা আসলে শিক্ষকের মর্যাদা আমরা একটা কবিতা বা আমাদের পাঠ্যবইতে ছিল শিক্ষকের মর্যাদা এটাই মূলত শিক্ষকরা বলছেন এবং এটা সত্য কথা আজিজ ভাই একটু আগে বলেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজকে যে বেহাল দশা এটার অন্যতম বড় কারণ হচ্ছে শিক্ষকদেরকে যে ন্যায্য সুযোগ সুবিধা দেওয়া উচিত বা প্রাপ্য যেটা দেওয়া উচিত সেটা দেওয়া হচ্ছে না দেওয়ার কারণে আজকে শিক্ষা ব্যবস্থার মান যে পর্যায়ে পৌঁছেছে আপনি কি বলবো এখনকার যারা স্টুডেন্ট অথবা ইভেন আমাকে একজন বলছিলেন যে তিনি এখন যে ভাইবা বিসিএস এর ভাইবা পরীক্ষায় তিনি পরীক্ষকদের মধ্যে ছিলেন একজন তার এরকম একজনের সঙ্গে আমার কথা হয়েছে তিনি বললেন যে 98% ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাইড আচ্ছা এই হলো আমাদের শিক্ষার মান এবং এটার কারণ হচ্ছে যে এখানে বাজেট নাই শিক্ষকদের সুযোগ সুবিধা নাই শিক্ষকদের নানান রকমের বঞ্চনা এখন আমরা তো প্রায় প্রেস ক্লাবের সামনে এই প্রাথমিক স্কুল টিচার বেসরকারি স্কুল টিচার আন্দোলন সারা বছর ধরে দেখি এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একযোগে আন্দোলন করছেন নিশ্চয়ই এর মধ্যে মানে যৌক্তিক কারণ তো নিশ্চয়ই আছে না হলে তো এই ধরনের এইভাবে জিম্মি করে আপনি বলছিলেন যে কেন স্ট্রাইক করতে হচ্ছে এটা এখন বাস্তবতা হচ্ছে এই কয়েকদিন আগেই তো আমরা ওই যে ব্যাটারি রিক্সার আন্দোলন দেখলাম না তারা রাস্তায় নেমে গেলেন এবং 2 দিনের মাথায় সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করলো তার মানে এই ধরনের আন্দোলন না করলে সরকার দাবি মানে না তো সেক্ষেত্রে তো তাদের শিক্ষকদের আমি একটা বিরতি নেই বিরতির পরে সেই প্রশ্নটাই রাখতে চাইবো তাহলে সেক্ষেত্রে শিক্ষকদেরকে নিশ্চয়ই আমরাও কাঠগড়ে আনতে পারি যদি তাদের দাবি দাওয়া আদায় হয়ে যায় যে ঠিক আছে তারা দাবি দাওয়া আদায় করছে যে এইভাবে আন্দোলন না করলে হয় না সেক্ষেত্রে আমাদের যে শিক্ষার মান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ধরেন গবেষণা থেকে শুরু করে উদ্ভাবন থেকে শুরু করে অবকাঠামো থেকে শুরু করে দক্ষতা থেকে শুরু করে শিক্ষার্থীদের সুবিধা মানবিক স্বাস্থ্য এর নানান প্রসঙ্গগুলো যেগুলো আছে যেগুলো বিশ্ববিদ্যালয়কে নিয়ে সারাক্ষণ প্রশ্ন তুলি আমরা
সেক্ষেত্রে যেখানে যখন শিক্ষকদের নিজেদের একেবারে নিজেদের বিষয়ে এসে আঘাত লাগলো, তখন তারা এত শক্তিশালীভাবে এত কঠোরভাবে আন্দোলন করতে গেলেন, অথচ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এতগুলো গলদ বা দেশের মধ্যে এত কিছু হচ্ছে, সেগুলো নিয়ে তারা কতটুকু সোচ্চার হন সেটা নিয়ে একটু আলোচনা করবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। এম এ আজিজ, আপনার কাছে জানতে চাইবো যে বিরতির আগে যে প্রসঙ্গটা আমরা রেখে গেলাম, আসলে ধরেন নানান আলোচনায় তো এটা আমরা বলছি যে সরকার ঘনিষ্ঠ বা সরকার সমর্থক শিক্ষকরাই এই আন্দোলনের মধ্যে আছেন, সামনে মাঠে আছেন এবং তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে আন্দোলন করছেন, সচেষ্ট আছেন। এবং আমরা অতীতেও দেখেছি যে ধরেন হরতাল বা রাজনীতির অনেক কর্মসূচির মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকেনি, কিন্তু এখন লক্ষ্য করছি আমরা একদম প্রায় অচল, প্রায় দেশের প্রায় 35টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় অচল। সরকার সমর্থক শিক্ষকরা যখন আন্দোলন করে এসব দাবি আদায়ের পক্ষে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আমরা তখন বলি যে আসলে আমাদের শিক্ষা বাজেট থেকে শুরু করে, গবেষণা থেকে শুরু করে, অবকাঠামো থেকে শুরু করে, শিক্ষার্থীদের সুবিধা থেকে শুরু করে নানান বিষয়গুলো তো আছে, বাজেট বলেন, শিক্ষা বাজেট বলেন, দুর্নীতি বিষয় বলেন, এগুলোর বিষয়ে এই শিক্ষকদের কি অন্য সময় আপনি সোচ্চার হতে দেখেন? না, এটা তো আগে আমি বললাম যে সাথে এটা থাকা উচিত ছিল। বাজেট, শিক্ষার্থীদের যে বাজেট, এবারে বাজেট হলো 1.69%। কি হবে শিক্ষায়, কি রিসার্চ করবেন আপনি? আমি তো জানি, ইউনিভার্সিটি সিন্ডিকেটে ছিলাম, আপনার শিক্ষকরা এনজিও থেকে পয়সা নিয়ে রিসার্চ করে। আচ্ছা, ইউনিভার্সিটিতে শিক্ষক রিসার্চের বাজেট নাই, তো রিসার্চই যদি না করতে পারে, আপনি একজন যোগ্য শিক্ষক পাবেন কোথায়? আর শিক্ষাকে তো আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আর বিশেষ করে আমি যেটা বললাম, চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে রোবট, ইনফরমেশন, আইওটি এইগুলো আসতেছে, আপনার এই অটোমেশনের সব প্রযুক্তি রিপ্লেস করে ফেলতেছে। আমাদের সব থানায় বিশ্ববিদ্যালয় করতেছে, যারা এই যে সার্টিফিকেটধারী শিক্ষিত বার করতেছে, এগুলো তো কাজে আসবে না। প্রবাসীর তো সব ফেরত আসবে। ওখানে আমাদের বাংলাদেশের লোক যা ঝাড়ু দেয়, অমুক করে, আর অন্যরা তো অটোমেশনে আপনার ইয়েতে যায়। আমি তো ব্যাংককে গেছি, একটা হসপিটালে একটা ছোট রোবট ছেড়ে দিছে, পুরা ক্যাম্পাস সে নিজেই ঘুরতেছে, ঘুরে পরিষ্কার করতেছে, কোনো লোক নাই। এখন ঝাড়ু হলে কতগুলো লাগতো। এই জন্য অটোমেশনের যুগে শিক্ষা ব্যবস্থাকে যেমন দাঁড় করতে হবে, চেঞ্জ করতে হবে, তেমনি শিক্ষকদেরকে কিন্তু বাজেট দিতে হবে। বাজেট দিয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। আপনার শিক্ষকরা পলিটিক্স করে, তো পুরা পলিটিক্স করে, ছাত্রদের ফিসে ঘুরায়, ভিসি হওয়ার জন্য, অমুক হওয়ার জন্য, এগুলো অ্যাকাউন্টেবল। প্রফেশনালিজম, অর্থাৎ সরকারের রাজনৈতিক অঙ্গীকার লাগবে যে শিক্ষাকে যত যদি বাঁচানো না যায়, তাহলে কিন্তু দেশের যে উন্নয়নের গতি এই যুগেরই এই 10 বছর পরে আপনারা দেখবেন এটা ফল ডাউন। এখানে কি এই ধরনের খুবই ক্রিটিক হয়ে যদি আমরা এই ধরনের বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করি, সেটা কি আসলে সুযোগ থাকে কিনা বা এভাবে উড়িয়ে দেওয়া যায় কিনা? ধরেন অনেকেই বলার চেষ্টা করেন যে আসলে এক ধরনের দৃষ্টিকে সরানোর জন্য, ডাইভার্সনের জন্য এক ধরনের ব্যবস্থাপনা। কারণ এখন শুধুমাত্র দেখেন রাজনৈতিক আন্দোলনও যেমন আছেন, বৈদেশিক নানান ধরনের চুক্তিগুলো আছে, সেগুলো নিয়ে নানান প্রশ্নে কথা হচ্ছে। অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে দৃষ্টিটাকে সরানোর জন্য আসলে এখন সম্পূর্ণ নজর এখন এই পেনশন কেন্দ্রিক আন্দোলন, এই কোটা কেন্দ্রিক আন্দোলন, এর বাইরেও তো দেশে অনেক কিছু হচ্ছে। আমি জানি না এটা আসলে কি ধরনের। আমি বিএনপির এক নেতাকে এরকম বলতে শুনেছি, কিন্তু আমার বক্তব্য হলো যে বাস্তবতা হচ্ছে যে রিয়েলিটি, যে কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, এটা কিন্তু রিয়েলিটি। হ্যাঁ, এটা তো করবে, এটা প্রফেশনাল। আর যদি বলেন যে এখানে আওয়ামী লীগ সমর্থকরা আন্দোলন করতেছে, ইউনিভার্সিটিগুলোতে সব প্রফেশনে বলেন, এফবিসিসিআই থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সরকারি দলের সমর্থকরাই আপনার নেতৃত্বে আছে। আন্দোলন তো তারাই করবে। আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক ইস্যুগুলো রাজনীতির, কিন্তু প্রফেশনাল ইস্যুগুলো অন্য। শিক্ষা, আমি বরাবরই বলতে চাই, শিক্ষা নিয়ে শিক্ষকদের যেমন পলিটিক্স করা উচিত না, এই জন্য রাজনীতিবিদরা শিক্ষা, যেহেতু আগে ছোটবেলায় পড়ছি যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে ওই জায়গায় শিক্ষাকে নিতে হবে। তো এখন শিক্ষাতে দেখেন না, ঢাকা ইউনিভার্সিটিতে বলেন আর ইউনিভার্সিটি বলেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারা আগে শিক্ষকই হইতো, এখন যায় কাস্টমসে, এখন যায় পুলিশে, এখন যায়, শিক্ষকই তো পাবেন না। এখন এইটা যদি বাস্তবায়ন করেন, এসব ঠিক হয়ে গেলে আবার সবাই শিক্ষাতে চলে আসবে না, ঠিক হবে না, তা হবে না। কারণ হচ্ছে যে আপনি এই যে দুর্নীতিটা হচ্ছে, মেগা দুর্নীতি, আপনি আশ্চর্য। আমি দেখলাম যে শত কোটি না, 700, 800, 1000 কোটি টাকা দুর্নীতি করতেছে এই পুলিশ থেকে,
এই আমলাদের থেকে। আপনি দেখেন গুলশান বনানীতে যান, এক জরিপ হয়েছে, আপনার 80% হচ্ছে আমলাদের বাড়ি। ওখানে কিন্তু কোনো শিক্ষক নাই, খুব কম, নাই পাবেন, না থাকলে একটা ছোটখাটো ফ্ল্যাট আছে। তো সুতরাং আপনার সমাজটাকে তো আপনাকে একটা ব্যালেন্স জায়গায়, যে শিক্ষিত লোকের মর্যাদা থাকবে, একটা শিক্ষকও আপনি বিসিএস দিয়ে প্রশাসনে গেলেন, সকল ক্ষমতার অধিকারী হবেন। এই যে পেনশন স্কিমটা কে ড্রাফট করছে? সব জায়গায় ড্রাফটিং সেল থাকে মিনিস্ট্রিতে, একটা ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট নেতৃত্বে একটা চালায় দিল, আর পলিটিশিয়ানরা ওটা নিয়ে বসে কইল ওকে, এই তো হয়। তো সুতরাং আপনি এইটার ইমপ্লিকেশন কি হবে আমি ঘোষণা করলে, তাহলে সেই স্টেক হোল্ডারদের সাথে একটু কথা বলবেন না, পর্দার অন্তরালে বলেন আর যাই বলেন, আপনি ধুম করে ছেড়ে দিচ্ছেন আর শিক্ষকরা মেনে নিবে, এটাই আশা করেন? তাহলে রেজানুল হক, এই স্কিম বলেন আর এই কোটাই বলেন, মানে এই সংকটের সমাধান আসবে কোন পথে? নাকি এটা ঝুলেই থাকবে, কিছুদিন পর পর আবার সামনে আসবে? না, নিশ্চয়ই দুটো আন্দোলনই চলছে। আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে তো সমাধান আসবেই। বিশেষ করে ধরেন কোটার বিষয়টা, এটা তো আদালতে আছে, আদালতে এটা নিষ্পত্তি করবেন। আর আদালত যদি চূড়ান্ত কোনো কিছু বলে দেন শিক্ষার্থীদের আন্দোলন যদি জোরদার হয়, যেরকম আগেরবার হয়েছিল, সেই আন্দোলনের মুখে সরকার যদি নিজে উদ্যোগী হয়ে কোনো কিছু করে, সেটা তো পরের কথা। সমাধান কিছু না কিছু একটা আসবেই, এবং এটা কোটা শিক্ষকদের পেনশন নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটাও হবে। আপনি যে প্রশ্নটা তুলেছিলেন যে শিক্ষকরা তাদের সুযোগ সুবিধা নিয়ে যে আন্দোলন করছেন, সেটা শিক্ষার মান উন্নয়নের জন্য, গবেষণার জন্য তারা কেন করেন না, এটা সত্য। এই ক্রিটিসিজম কিন্তু আমাদের আছে। শিক্ষকরা কতখানি সময় দিচ্ছেন ক্লাসে, যেভাবে গণরুমে থাকেন এবং যেভাবে খাওয়া দাওয়ার, না ওটা তো আলাদা হিসাব, ম্যানেজমেন্ট। শিক্ষকরা কতখানি সিরিয়াস ক্লাস নেওয়ার ব্যাপার। ওকে, ঠিক আছে। আমরা যখন আজ থেকে 3 দশক আগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখনই তো এই সমালোচনাটা ছিল যে অনেক শিক্ষক ক্লাস নেন না, তারা এনজিওর কাজ করেন। আমি আজিজের সঙ্গে একমত, অত পুরোপুরি না, যে শিক্ষকরা অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করে গবেষণা করেন। গবেষণা করার ব্যাপারে তাদের আগ্রহ কতটুকু আছে সেটাও বড় প্রশ্ন। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আক্ষেপ করে বলেন, আমি তো বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো গবেষণা হতে দেখি না। এখন এটাও সত্য যে গবেষণার জন্য আপনি কতখানি টাকা বরাদ্দ করছেন, কিন্তু এই কথা কি কোনো শিক্ষক কখনো বলেছেন? শিক্ষক সমিতি বলেছে যে গবেষণার জন্য আমাদের টাকা দেওয়া হোক, শিক্ষার মান উন্নয়ন করার জন্য টাকা দেওয়া হোক। এই যে গণরুমের কথা আপনি বলছেন, শিক্ষার্থীরা যেভাবে হলে গাদাগাদি করে থাকে, সেটার জন্য শিক্ষক সমিতি কি কখনো স্ট্যান্ড নিয়েছে? ছাত্র সংগঠনগুলোই তো এখন এসব কথা বলে না, তারা তো হয় আওয়ামী লীগের দিকে আছে, না হয় বিএনপির দিকে আছে। এইটাই তো আমাদের এখন অবস্থাটা, এখন এই জায়গায়। তবে এটা সত্য যে এই এখনকার যে শিক্ষকদের যে আন্দোলন, তাতে মুখ্য ভূমিকা পালন করছেন সরকার সমর্থক শিক্ষকরাই। বিরোধী দল সমর্থক শিক্ষকরাও আবার তাদের সঙ্গেই আছে। এই ক্ষেত্রে কোনো এক জায়গায় সবাই, কারণটা কি? সুযোগ সুবিধা। তবে সুযোগ সুবিধা কিন্তু একটা বাস্তবতা, এরা মানতে হবে। আমি মনে করি যে একটা আলোচনা করে এই বিষয়টা সমস্যার সমাধান আনতে হবে। আমি অনুষ্ঠান শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ রেজানুল হক এবং এম এ আজিজ, আপনারা আপনাদের দুজনের মূল্যবান সময় এবং মন্তব্য দিয়েছিলেন। আর এই ছিল আজকে 24 ঘন্টা। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন।